এক চুক্তি বাতিল করে আইএমএফ এর কাছ থেকে নতুন ঋণ নিতে মরিয়া বাংলাদেশ, যে জন্য শেষ হয়েছে প্রথম ধাপের আলোচনা। যদিও সফর শেষে বাংলাদেশের অর্থনীতি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে খুব একটা সুখবর দেয়নি সংস্থাটি। উল্টো জোর দেওয়া হয়েছে বহুমুখী সংস্কারে। অর্থমন্ত্রী মনে করেন, কেউ বলার আগে নিজেদের প্রয়োজনেই সেই কাজ করবে সরকার। আর সাবেক গভর্নর আহসান এইচ মনসুর মনে করেন, সংস্থার চাহিদা মতো সব সংস্কার সময় সাপেক্ষ। এজন্য দুপক্ষকেই এগোতে হবে আলোচনার মাধ্যমে। রাকিব আল জাবেদের রিপোর্ট। অর্থনীতিতে গতি ফেরাতে মরিয়া বিএনপি সরকার। সরকারি অর্থের সঠিক ব্যবস্থাপনা এবং সুশাসন নিশ্চিতে নেওয়া হচ্ছে একের পর এক উদ্যোগ। কাটছাঁট করা হচ্ছে অপ্রয়োজনীয় খরচেও। তারপরও আর্থিক কাঠামোতে ভারসাম্য আনতে হাত পাততে হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর কাছে। আওয়ামী আমলের চুক্তি বাতিলের পর নতুন কর্মসূচি নিয়ে শুরু হয়েছে তোড়জোড়, যার সম্ভাব্যতা যাচাইয়ে সফর শেষ করল সংস্থাটি। সফর শেষে অবশ্য সামষ্টিক অর্থনীতি নিয়ে ভালো খবর দেয়নি আইএমএফ, বরং সংস্কারের অজুহাতে কমানো হয়েছে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা। অর্থমন্ত্রীর মতে, নতুন কর্মসূচির জন্য বাড়তি কোনো চাপ দেয়নি আইএমএফ, বরং সংস্কার প্রক্রিয়াকে স্বাভাবিক গতিতে এগিয়ে নেওয়ার কথাও বলেন তিনি। আইএমএফ এর সাথে আমরা আগের প্রোগ্রামটা ক্যান্সেল হয়েছে, যেহেতু অনেকগুলো জায়গায় আমাদের সাথে ঐক্যমত হয়নি, যেহেতু অ্যালাইনমেন্টে পুরোপুরি আসে নাই। তো এই জন্য আমরা নতুন প্রোগ্রামে যাচ্ছি। কিছু কিছু প্রোগ্রাম এখন নেওয়া হবে, কিছু সামনে ক্রমান্বয়ে নেবে। ম্যানিফেস্টোকে অ্যালাইন রেখে আমরা সিকোয়েন্সের মাধ্যমে বিভিন্ন সময় এগুলো করা হবে। আইএমএফ দলের উদ্বেগের বড় জায়গা জুড়ে ছিল রাজস্ব ব্যবস্থা, আর্থিক খাতের সংকট এবং চড়া মূল্যস্ফীতির মতো বিষয়গুলো, যা দ্রুত উন্নতি না হলে মধ্যমেয়াদেও প্রবৃদ্ধি নিয়ে দুশ্চিন্তার কথা জানানো হয়। ভর্তুকি কমানো একটা বড় জিনিস, রাজস্ব আদায় বাড়ানো, এবং সেক্ষেত্রে আরেকটা হচ্ছে যে আপনারা যেটা বলছেন যে পে স্কেল বাস্তবায়নের যৌক্তিকতা এই মুহূর্তে, এটা নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছে। যদি আমরা একটা একমতে আসতে পারি, তাহলে হয়তো এই ঋণ চুক্তিটা সফলতার মুখ দেখতে সক্ষম হবে। এর আগে আওয়ামী ও অন্তর্বর্তী সরকারের আমলে সব মিলিয়ে $5.5 বিলিয়ন চুক্তি হয় আইএমএফ এর সাথে, যা বাতিল হয়ে যায় মাঝপথেই। তাই নতুন কর্মসূচির মাধ্যমে $4.5 থেকে $5 বিলিয়ন মতো ঋণ প্রত্যাশা করছে বাংলাদেশ। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের মতে, সব প্রক্রিয়া মেনে নেওয়া চ্যালেঞ্জিং হবে বাংলাদেশের জন্য, তবে অব্যাহত রাখতে হবে ধারাবাহিক প্রচেষ্টা। IMF এর সাথে নেগোসিয়েশন ইজ অলওয়েজ এ ডিফিকাল্ট থিং। দে হ্যাভ অলওয়েজ হ্যাভ দেয়ার ওন রিফর্ম এজেন্ডা, এবং সরকারের পলিটিক্যাল ইকোনমি কনসিডারেশন থাকে, বিভিন্ন রকমের ইস্যু থাকে। যত ভালোই ইস্যু রিফর্ম হোক না কেন, সরকারের অনেক রিজার্ভেশন থাকে, টাইমিংয়ের ডিফারেন্স থাকতে পারে। মেইন প্রবলেম যেটা হয় যে আইএমএফ এর সাথে প্রোগ্রাম না হলে অনেকগুলো অন্যান্য যারা মাল্টিল্যাটারাল আছে, ইভেন সাম বাইল্যাটারাল, তাদের টাকাটা আটকে যায়। আমার বিশ্বাস যে তারা একটা প্রোগ্রাম দেবে, কিন্তু তারা একটা প্রোগ্রামের ভিত্তিতে ওদের সাহায্যটা দেয়। $4.5 বিলিয়ন যদি ওরা একটা কমিট করে, সেটা আগামী অ্যানুয়াল মিটিংয়ে বোঝা যাবে কোথায় প্রোগ্রাম হতে পারে। এই ট্যারিফ সিম্পলিফিকেশনটা, এই যে কমপ্লেক্সিটিটা, এটা কিন্তু একটা বড় আইটেম। সব ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বর নাগাদ নতুন ঋণ চুক্তি হতে পারে আইএমএফ এর সাথে। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। দর্শক, আইএমএফ এর নতুন ঋণ চুক্তির দেন দরবার নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। জনাব মুস্তাফিজুর রহমান, ৭১ বিজনেসে আপনাকে স্বাগত। যেমনটি শুরুতে বলছিলাম যে আইএমএফ এর কাছ থেকে ঋণ নিতে বাংলাদেশ বলতে গেলে মরিয়া, তো নতুন ঋণ চুক্তির এই আলোচনাকে কিভাবে দেখছেন আপনি? এই যে ঋণের কথা এখন বলা হচ্ছে, আলাপ আলোচনা তো সবে শুরু হলো, এখন এটা একটা স্কোপিং একটা ভিজিট হলো। এর পরবর্তীতে তারা এগুলোকে আরো কংক্রিটাইজ করবেন, এবং এই বছরের শেষে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের যে বার্ষিক সম্মেলন আছে, সেখানেও হয়তো আলোচনা অব্যাহত থাকবে। আমার মনে হয় যে এটা বাংলাদেশের জন্য প্রয়োজন দুটো দিক থেকে। একটা হলো যে আমাদের এখন ঋণের দরকার, বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম করার জন্য আমাদের এটা প্রয়োজন আছে। আর দ্বিতীয় যেটা, সেটা হলো যে আমরা যেগুলা নাকি আইএমএফ বলছে, এবং আপনাদের রাকিবের প্রতিবেদনে স্পষ্টভাবে আমাদের অর্থমন্ত্রী বললেন যে এগুলো সংস্কার একটা আমাদের নিজেদেরই প্রয়োজন। এই যে ওনারশিপ, এই ওনারশিপটা খুবই দরকার আছে। কিন্তু একদিকে হলো ওনারশিপ,
আমাদের রাখতে হবে, অন্যদিকে হলো আমাদের এগুলো বাস্তবায়ন করতে গেলে আমাদের টাকার দরকার। এই দুটো মিলিয়ে এইবারের যে মিশনটা এসেছে। তবে এখানে যে তারা যে অবজারভেশন গুলো করেছেন, যদিও সংখ্যাগত এখন কোনো ধরনের টার্গেট দেওয়া হবে না, এগুলো পরবর্তীতে আলোচনা হবে। এই অবজারভেশন গুলো কিন্তু বাংলাদেশের বাস্তবিক অবস্থারই প্রতিফলন। উচ্চ মূল্যস্ফীতির কথা বলেছেন, তারা রাজস্ব আহরণের ক্ষেত্রে চ্যালেঞ্জের কথা বলেছেন, আমাদের যে আরো যৌক্তিকরণ করতে হবে ভর্তুকি সেটার কথা বলেছেন। তবে সরকার যেহেতু আগেরটা থেকে বেরিয়ে এসেছে, এটার অর্থটা হলো যে সরকার সবগুলো যে আগের শর্ত ছিল সেগুলো তারা মানতে চাচ্ছেন না। যেমন ভর্তুকি, এটা একটা বিষয় আছে যে সরকার চাইবেন না যে ভর্তুকি এমন ভাবে যুক্তিকরণ করা হোক যে সাধারণ মানুষের জনজীবনের জন্য এটা একটা সমস্যা হয়, বা আমাদের যে এনার্জি যে সংস্কারের দরকার সেখানে মূল্যমান এমন ভাবে ঠিক না করা হোক যাতে করে উৎপাদক বা কনজিউমারের উপরে চাপ পড়ে। সো এগুলা নিয়ে কিছুটা কনসার্ন আছে, যে কারণেই বাইরে বের হয়ে আসা আগেরটা থেকে। কিন্তু জি, এই যে জনাব আমাদের মুস্তাফিজুর রহমান, আরেকটি বিষয় যদি বলেন যে আইএমএফ এর সব শর্ত মানা বাংলাদেশের জন্য কতটা চ্যালেঞ্জিং বলে আপনি মনে করেন? আপনি যেমন ভর্তুকির বিষয়টি উল্লেখ করছিলেন, এর আগেও চুক্তি সংস্কার বা শর্তের বেড়াচালে আটকে গিয়েছে, তো নতুন এই কর্মসূচি নিয়ে আপনি কতটা আশাবাদী? আমার মনে হয় যে এইবারে যেটা নাকি করা হবে, এটা তো বুঝাই যাচ্ছে যে গতবারের কিন্তু অনেকগুলি শর্ত, যেগুলো যেমন জিডিপির 0.5% হারে আমাদের রাজস্ব জিডিপি রেশিওটা বাড়াতে হবে ইত্যাদি অনেকগুলো ছিল। তো সেগুলো তো আমরা আসলে পূরণ করতে পারিনি। এইবার যেটা খুবই ইম্পর্টেন্ট হবে সেটা হলো যে আমরা কোনটার পরে কোনটা করব, সিকোয়েন্সিং, বাস্তবসম্মতভাবে যাতে টার্গেট গুলো হয় সেটা। সুতরাং এইটা খুবই চ্যালেঞ্জিং হবে। অবভিয়াসলি আইএমএফ অনেকগুলি শর্ত দেবে যেগুলো আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, আমাদের প্রযুক্তিকে আরো বেশি কাজে লাগানো, সংস্কার কর্মসূচি, বিশেষত ব্যাংকিং খাতের যে সংস্কার সেটা, মুদ্রানীতি, রাজস্ব নীতি, এগুলোর যৌক্তিকরণ, এগুলোর সাথে সমন্বয়, এইসব বিষয় নিয়ে আইএমএফ নিশ্চয়ই একটা চাপে রাখবে। আবার সরকারও আবার চাইবেন যে তারা অনুধাবন করেন যে এগুলোর অনেকগুলি আমাদের নিজেদেরই প্রয়োজন করা, যেটা মাননীয় অর্থমন্ত্রী বললেন। আবার অন্য দিক থেকে এমন ভাবে তারা করতে চাইবেন না যাতে করে এটা আবার একটা বাড়তি প্রেশার ক্রিয়েট করে যেটা আমরা পালন করতে পারবো না। সো এখানে একটা দর কষাকষি অবশ্যই বড় ধরনের হবে, এবং সংখ্যাগত যেসব টার্গেটগুলি করা হবে সেটার ব্যাপারে সরকার খুবই সতর্ক থাকবে বলে এবার মনে হচ্ছে। জি, সবশেষ আরেকটি বিষয় আপনার কাছে যেটি জানতে চাই যে আইএমএফ এর এই নতুন ঋণ এই মুহূর্তে কি খুব জরুরি ছিল? আমাদের তো আসলে বৈদেশিক ঋণের চাপ অনেক বাড়ছে, এই বিষয়টি কিভাবে দেখবেন? আমার মনে হয় যে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, বৈদেশিক ঋণ পরিষেবার চাপ ক্রমান্বয়ে বাড়ছে। আবার অন্য দিক থেকে আমাদের বৈদেশিক ঋণেরও প্রয়োজন। আমাদের বিভিন্ন ধরনের যেসব সংস্কার কার্যক্রম আছে এগুলোকে সামনের দিকে নিয়ে যাওয়ার। প্রশ্নটা হলো আমরা এগুলো সঠিকভাবে টার্গেটিং করতে পারছি কিনা, সাশ্রয়ীভাবে বাস্তবায়ন করতে পারছি কিনা, যে টাকাটা আমরা বিনিয়োগ করছি সেই টাকাটার থেকে যে রিটার্নটা আসার কথা সেটা করতে পারছি কিনা। যেমন রাজস্ব আহরণের জন্য যে ডিজিটালাইজেশন, প্রযুক্তিগত বিভিন্ন ধরনের ইন্টারভেনশনের কথা বলা হচ্ছে, এটা যদি ঠিকভাবে করি তাহলে তো আমাদের রাজস্ব বাড়বে এবং এই ঋণটার ভালোভাবে কাজে লাগবে। সুতরাং এখানে প্রাতিষ্ঠানিক সক্ষমতাগুলোকে ভালোভাবে কাজে লাগিয়ে সুশাসন নিশ্চিত করে সময় মতো টার্গেটগুলোকে অ্যাচিভ করে যদি আমরা করতে পারি তাহলে এটা আমাদের জন্য ভালো হবে। জনাব মুস্তাফিজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ একাত্তর বিজনেসে সময় দেওয়ার জন্য। দর্শক শুনছিলাম আইএমএফ এর নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা করছিলেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। নতুন কর নীতির বাস্তবায়ন, প্রশাসনিক সংস্কার, বকেয়া আদায় এবং আমদানি রপ্তানি কার্যক্রমে গতি এনে বাড়তি প্রায় 1.25 লাখ কোটি টাকা রাজস্ব আদায় করতে চায় এনবিআর। নতুন ঋণ কর্মসূচি নিয়ে আইএমএফ এর সাথে আলোচনায় এমন পরিকল্পনার কথা তুলে ধরা হয়। এ সময় এনবিআর সংস্কার, কর জিডিপির অনুপাত ও কর কাঠামো নিয়ে তুলে ধরা পর্যবেক্ষণেরও জবাব দেয় এনবিআর। বিশ্লেষকরা বলছেন আইএমএফ এর চাপে নয়, বরং এসবই বাস্তবায়ন করতে হবে নিজস্ব তাগিদে। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। নতুন ঋণ কর্মসূচির জন্য আইএমএফ প্রতিনিধি দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল এনবিআর।
দ্বিতীয় দিনই সংস্থার উচ্চ পর্যায়ে একাধিক সভা করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, যেখানে জোর দেয়া হয় রাজস্ব সংস্কার, আয় বাড়ানো এবং বিভিন্ন খাতে কর ব্যবস্থার পুনর্বিন্যাসে। নিজেদের অবস্থান তুলে ধরার পাশাপাশি এতে সুনির্দিষ্ট পরিকল্পনার কথাও জানায় এনবিআর। সূত্র বলছে, নতুন কর নীতি ও প্রশাসনিক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে অতিরিক্ত ৩০,০০০ কোটি টাকা আয়কর থেকে আদায় করতে চায় এনবিআর। একই সাথে বকেয়া আয়কর থেকে আরও ১৫,০০০ কোটি টাকা আদায়ের লক্ষ্য সংস্থাটির। সব মিলিয়ে শুধু আয়কর থেকেই প্রায় ৫০,০০০ কোটি টাকা বাড়তি আদায়ের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে সংস্থাটি। প্রধান গুরুত্ব পাওয়া উচিত কিন্তু হলো দুটো জায়গায়। একটা হলো আমি আমার কর ব্যবস্থাপককে কি করে আমরা আরো বেশি আধুনিক করতে পারি, এবং সেইটার সাথে আমার ডিজিটালাইজেশন এবং আমার গুড গভর্নেন্স কিন্তু জড়িত। সেইটার সাথে আর একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো আমি কর ফাঁকি রোধ করবো কিভাবে। কিন্তু এই বিষয়টা খুব বেশি আমি দেখি না যে আইএমএফ এর সাথে সরকারের যখন আলোচনা হয় তখন খুব গুরুত্ব পায়। একক ভ্যাট হার বাস্তবায়নের চাপ আছে আইএমএফ এর পক্ষ থেকে, যদিও চলতি অর্থ বছরের বাজেটে বাস্তবায়ন হয়নি তা। তবে নীতিগত ও প্রশাসনিক উদ্যোগ বাস্তবায়ন, বকেয়া আদায় সহ নানা উদ্যোগের মাধ্যমে ভ্যাট থেকে অতিরিক্ত ৬০,০০০ কোটি টাকা আদায় বাড়াতে চায় এনবিআর। বাড়তি আয় বাড়ানোর উদ্যোগ থাকছে আমদানি রপ্তানি পর্যায়েও। বিশেষজ্ঞরা বলছেন, আদায় বাড়াতে জোর দিতে হবে এনবিআর এর অটোমেশন ও ফাঁকি বন্ধে। রেভিনিউ আবার ইমিডিয়েটলি কিছু বাড়ানোর কিছু জায়গাও আছে, যেমন আমাদের ট্যাক্স এক্সাম্পশন বা ট্যাক্স এক্সপেন্ডিচার অনেক জায়গায় রেশনালাইজ করার সুযোগ আছে। রিটেইল লেভেলে অনেকে আছে ভিএটি নেটওয়ার্কের মধ্যে না, তাদেরকে এই ভিএটি নেটওয়ার্কে আনার সুযোগ আছে। আমাদের ধরেন স্টেট ওন এন্টারপ্রাইজগুলো, সেগুলোতে প্রচুর ট্যাক্স বকে আছে, তো সেগুলো নন ট্রেডিশনাল বা বিজনেস অ্যাজ ইউজুয়াল অ্যাপ্রোচের বাইরে যেতে হবে ইমিডিয়েট ট্যাক্স কালেকশনে। রাজস্ব আদায়ের গতি বাড়াতে দীর্ঘদিন ধরেই তাগাদা ছিল এনবিআর এর নীতি ও বাস্তবায়ন নিয়ে আলাদা বিভাগ করার। অন্তর্বর্তী সরকারের সময়ে সেই উদ্যোগ নেওয়া হলেও আটকে যায় শেষ সময়ে। যদিও এনবিআর ভাগ নিয়ে ইতিবাচক বিএনপি সরকারও। বিশেষজ্ঞরা বলছেন, আইএমএফ এর চাপে নয়, আর্থিক খাতের সংস্কার দরকার নিজেদের প্রয়োজনেই। প্রতিটা জায়গাতেই কিন্তু আমাদের সংস্কার অনেক বছর ধরে পেন্ডিং এবং বহু সংস্কার করতে হবে। তো সেখানে আইএমএফ এর এনগেজমেন্টে যদি এই সংস্কারগুলো হয়, সেটার একটা গতি পাওয়া যায়। আরেকটা হলো যে আইএমএফ থেকে সেগুলোর ব্যাপারে ভালো টেকনিক্যাল গাইডেন্স বা কোয়ালিটি গাইডেন্স পাওয়া যায়। তো সেই জন্য এনগেজমেন্টটা চালু রাখা আমার মনে হয় গুরুত্বপূর্ণ। আমাদের অর্থনৈতিক সংস্কারের জায়গাগুলোকে যদি আমি গুরুত্ব দিয়ে এখন বাস্তবায়ন না করি, আমাদের এই অর্থনীতি যেই ধরনের জায়গায় পিছিয়ে যাবে, সেইটা থেকে আমরা আর কবে আমাদের জীবনকালে রিকভার করতে পারবো সেই সংখ্যা কিন্তু থেকে যাবে। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা। চলতি অর্থ বছরে এনবিআর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৬,০৪,০০০ কোটি টাকা। সে লক্ষ্য পূরণে সবশেষ অর্থ বছরের তুলনায় সংস্থাটিকে আদায় করতে হবে অতিরিক্ত প্রায় ২ লাখ কোটি টাকা। মইনুল হাসান, ৭১, ঢাকা। এবার হৃদরোগ চিকিৎসায় ব্যবহৃত ভাস্কুলার স্টেন্ট রিং, অক্সিজেনেটর, পেসমেকার ও হার্ট ভালভে মূল্য সংযোজন কর অব্যাহতি দিতে যাচ্ছে এনবিআর। ফলে দাম কমবে এসব উপকরণের, একই সাথে খরচ কমবে রোগীদের। এর মধ্যে চূড়ান্ত করা হয়েছে এই সংক্রান্ত খসড়া, যার অনুমোদন শেষে প্রজ্ঞাপন জারি হতে পারে সোমবার। বর্তমানে এই 4টি পণ্যে ব্যবসায়ী পর্যায়ে 7.5% ও সরবরাহ পর্যায়ে 10% ভ্যাট কার্যকর রয়েছে। এনবিআর সূত্র বলছে, রোগীদের স্বার্থ বিবেচনায় এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এর আগে বাজেটে হার্টের রিংয়ের যোগানদার পর্যায়ে 10% ভ্যাট প্রত্যাহার করা হয়। এর ফলে প্রতিটি রিংয়ে প্রায় 20,000 টাকা পর্যন্ত ব্যয় কমতে পারে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী। তবে বিশেষজ্ঞরা বলছেন, একই সাথে দরকার বাজার তদারকি। সারা দেশে উৎসে কর কর্তন তদারকি ও যাচাই বাছাই কার্যক্রম জোরদার করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এজন্য মাঠে নেমেছে কর অঞ্চলগুলোর বিশেষ টিম। আয়কর আইন অনুযায়ী কর কর্মকর্তারা এখন থেকে যে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান কিংবা দপ্তরে সরাসরি প্রবেশ ও পরিদর্শন করতে পারবেন। প্রতিষ্ঠানের হিসাবের বই ও ব্যাংক বিবরণী পরীক্ষা, ডিজিটাল রেকর্ড বা ক্লাউড সার্ভারে সংরক্ষিত তথ্য পরীক্ষার জন্য প্রয়োজনীয় পাসওয়ার্ড বা এনক্রিপশন ভাঙার মতো ক্ষমতাও রয়েছে তাদের। এছাড়া উৎসে করের সত্যতা নিশ্চিতে সাময়িকভাবে জব্দ করতে পারবেন নথিপত্র কিংবা ইলেকট্রনিক ডিভাইস।
সপ্তাহের প্রথম কার্যদিবসে নেতিবাচক প্রবণতা ছিল পুঁজিবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচক কমে 44 পয়েন্ট, ফলে আবারও তা নেমে আসে 5,800 ঘরে। লেনদেন হয়েছে 1,070 কোটি টাকা। এ সময় হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 98টির, কমেছে 245টির ও অপরিবর্তিত রয়েছে 49টির দাম। একই প্রবণতা ছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও। 66 পয়েন্ট কমে প্রধান সূচক সিএসপি দাঁড়ায় 15,748-এ। এ সময় হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 76টির, কমেছে 137টির ও অপরিবর্তিত রয়েছে 26টির দাম। আর লেনদেন হয়েছে 8,83,00,000 টাকা। বৈরী আবহাওয়ার কারণে সাগরে ঠিকমতো জাল ফেলতে পারছেন না জেলেরা, তাই ভরা মৌসুমেও মিলছে না প্রত্যাশিত ইলিশ। ফলে পর্যাপ্ত সরবরাহের অভাবে অতি উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে জাতীয় এই মাছ। আকারভেদে যা পাওয়া যাচ্ছে কেজি প্রতি 1,500 থেকে 3,000 টাকায়। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া ইসলাম তুলি। ভরা মৌসুমেও সাগরে দেখা নেই জাতীয় মাছ ইলিশের, তাই বরিশাল নগরীর পোর্ট রোডের পাইকারি মোকাম অনেকটাই ইলিশ শূন্য। মূলত বৈরী আবহাওয়ায় সাগরে ঠিকমতো জাল ফেলতে না পারায় এমন সংকট। একেবারে 2.5 ইঞ্চি ফাঁসের একটা জাল আছে, ওইটা ব্যবহার করে চাপনি মাছের জন্য। পোর্ট রোডে মাছ নাই দাদা, 500-600 শ্রমিক আছে, অনেক কষ্ট করে আছে, আমরা অনেক কষ্ট দুঃখে আছি। এই জাল জুল বাইরেনের গতিকে যত গুড়া মাছ আছে সব মাছগুলা মারিয়ে ফেলায়। এমন দুরবস্থায় ঋণের টাকা শোধ নিয়ে দুশ্চিন্তায় আড়তদাররা, যা চলমান থাকলে ব্যবসা সংকুচিত হওয়ার শঙ্কা তাদের। এক আড়তদার ঋণ আছে, মনে হয় 1 কোটি 2 কোটি 4 কোটি টাকা ঋণ আছে। 1 কেজি পরিমাণে কেজির মাছ ধরেন মন বিক্রি হচ্ছে 1,06,000 থেকে 7,000 টাকা। আর যেটা মনে করেন এলসি 750-800 গ্রাম সাইজ, ওটা বিক্রি হইতেছে 94-95-96 হাজার টাকা মন। এদিকে তীব্র সংকটে অতি উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে জাতীয় এই মাছ। আকার ভেদে যা পাওয়া যাচ্ছে 1,500 থেকে 3,000 টাকায়। ক্রেতাদের অভিযোগ, ইলিশের মৌসুমে এত চড়া দাম আগে কখনো দেখেননি তারা। আমাদের অবস্থা তো করুণ অবস্থা, কোনো মাছ নাই। মাছের যে মূল্য, এই মূল্য আমার লাইফে আমি কোনো সময় দেখিনি। এই সময় মাছের দাম এরকম থাকে। 700 গ্রাম প্রায় 1500-র কাছাকাছি দাম চেয়ে বসতেছে। এখন তো বর্ষা সিজন, কিন্তু সেই সিজন অনুযায়ী দামটা একটু বেশি হচ্ছে। তৃতীয় শ্রেণী কর্মচারী হিসেবে আমাদের যে স্যালারি, এর থেকে ইলিশ মাছ খাওয়াটা আমাদের সোনার হরিণের মতো মনে হয়। স্বাভাবিক সময় বরিশালের এই মোকামে যেখানে 1000 মনের উপর ইলিশ আসে, সেখানে বর্তমানে এসেছে মাত্র 1 থেকে 150 মন। নাদিয়া ইসলাম তুলি, 71। ব্যবসায়িক পুনর্গঠনের কারণে চাকরি হারাচ্ছেন স্যামসাংয়ের 700 কর্মী। মূলত যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে টেক্সাসে স্থানান্তর হচ্ছে সদর দপ্তর। এতেই কর্মী বাহিনীতে বড় পরিবর্তন আনছে দক্ষিণ কোরীয় প্রযুক্তি জায়ান্ট। যদিও একে ঢালাওভাবে ছাঁটাই বলতে নারাজ প্রতিষ্ঠানটি। বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে অবস্থিত নিউ জার্সির সদর দপ্তর টেক্সাসে স্থানান্তর করছে স্যামসাং, যেখানে পুনর্গঠন করা হবে ব্যবসায়িক কাঠামো। এর অংশ হিসেবে কর্মী বাহিনীতে আসছে বড় ধরনের পরিবর্তন, আর এতেই কপাল পড়তে পারে বহু কর্মীর। স্যামসাং বলছে স্থানান্তরের প্রভাব আসবে 700-রও বেশি পদে। যে সিদ্ধান্ত নেওয়া হয় প্রতিষ্ঠানটির সদর দপ্তর টেক্সাসে স্থানান্তরের আগেই। যদিও কর্মীদের অধিকাংশকে টেক্সাসে বদলির প্রস্তাব দেয় দক্ষিণ কোরীয় এই প্রযুক্তি জায়ান্ট, কিন্তু এতে অনেকেই রাজি না হয়, হারাতে হয় চাকরি। বিশ্লেষকদের মতে তীব্র প্রতিযোগিতায় ব্যবসার পুনর্গঠন, ব্যয় কমানো, গৃহস্থালী পণ্যের মুনাফায় চাপ, এআই খাতে বাড়তি বিনিয়োগ কর্মী ছাঁটাইয়ের অন্যতম কারণ। তথ্য বলছে, গেল বছর যুক্তরাষ্ট্রে স্যামসাং ইলেকট্রনিক্সের কর্মী সংখ্যা ছিল 11,770, যেখানে অন্তর্ভুক্ত ছিল চিপ বিভাগের কর্মীরাও। মার্কিন আইন অনুযায়ী কোনো প্রতিষ্ঠান গণছাঁটাই বা কার্যালয় বন্ধের মতো সিদ্ধান্ত নিলে বিশেষ নোটিশ দেওয়া বাধ্যতামূলক। তাই কর্মীদের পদ হারানোর বিষয়টিকে ঢালাওভাবে ছাঁটাই বলতে নারাজ স্যামসাং। নুজহাত রাহনুমা, 71। দর্শক, 71 বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।